তখন স্ট্রাগল করার সময়। পালি হিলে দুলাল গুহর বাড়ির সামনে একটা শপিং সেন্টার ছিল। কমপ্লেক্সটা চালাতো একটা বোবা কালা ছেলে। আমি এক্সারসাইজ করে টোরে ওখানে একটা দোকানে দাঁড়িয়ে ভিডিও গেমস খেলতাম। প্রায়ই দেখতাম সামনের রাস্তা দিয়ে ফিয়াট গাড়িতে করে যোগিতা বালি যাচ্ছে। আমাকে দেখলেই জানলার দিক থেকে মুখ ঘুরিয়ে নিত। পরে স্টার হয়ে যখন একসঙ্গে কাজ করলাম, প্রথম দিনেই ওকে এই প্রশ্নটা করেছিলাম যে, আমাকে দেখলে ওরকম করতে কেন তুমি? যোগিতা বলল, তোমাকে না দারুণ ভয় পেতাম। কীরকম একটা কিম্ভূত কিমাকার গুন্ডা টাইপের দেখতে ছিল তোমাকে। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো মিঠুনকে দেখলেই যোগিতা বালি মুখ ঘোরাতেন কেন, আর কেনই বা মিঠুন তাকে বলেছিলেন বিয়ের পরে একটা পা আমার বুকের ওপর তুলে দিলেই কাজ হয়ে যাবে। ব্যাস। মিঠুনকে দেখলেই যোগিতা বালি শুধু মুখ ঘোরাতেনই না, কেন ভয় পেতেন? আর মিমোর জন্মের পর মিঠুন বেলাইন হয়েছিলেন কেন? এক কথায় মিঠুনের সঙ্গে অন্য মহিলা বা পুরুষকে নিয়ে অনেক ঘটনা রটনা আছে। এমনকি মিঠুনের এই দ্বিতীয় স্ত্রী যোগিতা বালি সম্পর্কেও তাই। কিন্তু আজকে যে কথাগুলো আমি বলবো, সেই কথাগুলো অন্যের মুখের ঝাল খাওয়া নয়। মিঠুন চক্রবর্তী তার নিজের বইতে এই কথাগুলো লিখেছেন। বইটার নাম সিনেমায় নামতে হলে, আর এই বইটা সম্পাদনা করেছেন বিখ্যাত সাংবাদিক গৌতম ভট্টাচার্য। এই কথাগুলি খালি আমি আজকে তোমাকে ডেলিভারি করব, যেটা তোমাকে অবশ্যই দুজনের মধ্যে সম্পর্কটাকে একেবারে চিনতে শেখাবে। ফলে অবশ্যই এই দুজন সম্পর্কে তোমার ধারণাটা কী ছিল, এবং আজকে মিঠুন আর যোগিতা বালির সম্পর্কে তোমার ধারণাটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। মিঠুন চক্রবর্তী বলছেন, আলাপ থেকে ধীরে ধীরে প্রেম। বেশক ছবিটার শুটিং করতে দুজনেই উঠে গিয়েছিলাম। ঠিক এই সময়টায় আমরা ঠিক করলাম, এত চমৎকার জায়গাটা, বিয়ে করে এখানেই থাকবো, অন্য কোথাও নয়। আমাদের বিয়েটা হয়েছিল অদ্ভুতভাবে। যোগিতা বিয়ের জন্য তখন খুব অধৈর্য হয়ে পড়েছিল। মনে হয় কোনো কারণে আমার ওপরও বিশ্বাস রাখতে পারছিল না। তাই আমিই বললাম, ঠিক আছে চলো তাহলে কালই বিয়ে করি। পরের দিন আমার বান্দ্রার বাড়িতে বিয়েটা হয়ে গেল। ঘরের মধ্যে শুধুমাত্র ঘট বসিয়ে পণ্ডিত ডেকে 7 পাকে ঘুরে নিলাম আমরা। আমার সেক্রেটারি জহর কাউল ছাড়া কেউ সাক্ষী রইল না সেই বিয়ের। আর বিয়ের ঘণ্টাখানেক বাদে আমি বেরিয়ে গেলাম শুটিংয়ে, ঠিক আর 5টা দিনেরই মতো। রাতে বাবা মাকে ফোনে জানালাম বিয়ে করেছি আমরা। ওদের অবশ্য গোড়ায় একটু ভয় ছিল, কারণ পাত্রী অবাঙালি বলে কথা, কি জানি সে কেমন হবে। এটাও ভাবছিলেন যে আর যাই হোক ফিল্ম লাইনের মেয়ে তো, এদের সম্পর্কে তো কত কথাই শোনা যায়। কিন্তু আশঙ্কাটা খুব তাড়াতাড়ি কেটে গেল। সববার আগে যোগিতা নিজেই ফিল্মটা ছেড়ে দিল চিরকালের জন্য, আর এমন আপন করে নিল পরিবারের প্রত্যেকটা মানুষকে, যেন সংসার করার জন্যই ও জন্মেছে, আর কিছুর জন্য নয়। প্রথম থেকেই ওর মোটা হওয়ার ধাত। বিয়ে হওয়ার পরে আরও ফুলতে শুরু করলো। আমি একদিন বললাম, কিরে একবারে মরা ভালো না কষ্ট পেয়ে? ও বলল, একেবারে। আমি বললাম, তাহলে তোর একটা পা আমার বুকের ওপর তুলে দিলেই কাজ হয়ে যাবে। যোগিতা মারাত্মক রেগে গেল। ইয়ার্কিটা আসলেও নিতে পারল না। কিন্তু এই রকম একাধটা ঘটনা বাদ দিলে আমি হাতে গুনে একেবারে হলফ করে বলতে পারি, বিবাহিত জীবনে কদিন আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। যোগিতার এমন স্বভাব, সেটা হলো যে ও প্রায়ই রাগে না। এটাই ওর চরিত্রের প্রধান গুণ। আর ও ন্যাগিং স্বভাবের নয়। এই ফিল্ম দুনিয়ায় এমন কিছু স্ত্রীর কথা আমি জানি, যাদের এত সন্দেহবাতিক যে প্রত্যেকটা পদক্ষেপে স্বামীকে অবিশ্বাস করে, আর সেখান থেকেই খিটিমিটি আর নিয়মিত পারিবারিক অশান্তি লেগেই থাকে। আমার স্ত্রীকে নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। আমার মেয়ে বন্ধুদের ফোন এলেও ও নিজেই ধরে দেয়। একবার জিজ্ঞাসাও করে না যে কে ফোন করেছিল। ওর বক্তব্যটা কিন্তু ঠিক এর উল্টো। যেদিন মেয়েরা তোমায় ফোন করা ছেড়ে দেবে, সেদিন বুঝবে তোমার রিটায়ার করার সময় এসে গেছে। অদ্ভুত মহিলা আমার স্ত্রী। স্বামী, সন্তান আর ঘর ছাড়া কিছুই চিনল না। কোনো রকম বায়নাক্কা নেই, কোনো চাহিদাও নেই যে আমার এটা চাই ওটা চাই। আমাদের বিয়ে হয়েছিল 1983-র 21শে জুলাই।
বিবাহবার্ষিকীতে কোনো দিনের জন্য বউকে আমি দামি কিছু কিনেও দিই না। যোগিতা আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয়, আজকের দিনটা মনে আছে না ভুলে গেছো? জন্মদিনেও ঠিক তাই, একজন অন্যজনকে শুধু উইশ করি। আমাদের সম্পর্কে আমাদের ধারণা হয়তো একেবারেই অন্যরকম, কিন্তু আমি সত্যি কথাটা সব্বার সামনে জানাই, 4টে সোনার চুড়ি ছাড়া আমার স্ত্রীর আর কোনো গয়নাগাটি আছে বলে অন্তত আমি জানি না। নিশ্চয়ই অবিশ্বাস্য মনে হচ্ছে তো? সাধারণ মধ্যবিত্ত ঘরেও গৃহিণীদের এর থেকে অনেক বেশি গয়নাগাটি থাকে, অবশ্যই থাকে, কিন্তু আমার স্ত্রীর নেই, কারণ ওর সব চাহিদাই নেই। এই কিছুদিন আগে আমার দত্তক নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে খুব লেখালেখি হলো, চারিদিকে একেবারে যেন বাজনা বাজছে। রাস্তায় ঘাটে, বিমানবন্দরে, এমনকি প্লেনের মধ্যেও অনেকে এসে হ্যান্ডশেক করে গেলেন। ওহ, এটা আপনি একটা দারুণ কাজ করেছেন। আমি বলতে বলতে একেবারে ক্লান্ত হয়ে গেলাম যে আরে, কাজটা আমি কিছুই করিনি, করেছে আমার স্ত্রী। ও যদি এক কথায় রাজি না হতো তাহলে কি আমার পক্ষে সম্ভব হতো দিশানিকে ঘরে আনা, বাচ্চাকে দেখা, তার সঙ্গে রাত জাগা, সারাদিন তার দেখাশোনা করা? এগুলো সবটা যোগিতাই করেছে। আমি তো শুটিং বা অন্যান্য কাজে ঘুরে বেড়াই চারিদিকে, এদিক ওদিক সেদিক। আমার জায়গায় আপনারা নিজেকে বসান, তাহলেই বুঝবেন স্ত্রীর পূর্ণ সম্মতি এবং উদ্যোগ ছাড়া আমার পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই সম্ভব ছিল না। 1988 থেকে আমার সময়টা হঠাৎ খুব খারাপ হয়ে গেল, চলল 1991 পর্যন্ত। খুব ভেঙে পড়েছিলাম তখন। একের পর এক ছবি ফ্লপ করে যাচ্ছে। যোগিতাও তখন খুব হতাশ, কিন্তু আমায় সাহস দেওয়ার জন্য ও বলতো, আরে তোমার মতো ফাইটার হেরে যাবে এটা কখনো হতে পারে না, তাহলে বলতে হয়তো জীবনের কোনো মানেই নেই। তখন ভাবতেই পারিনি আমার অভিনয় জীবনে আবার দ্বিতীয় ইনিংস আসবে। যোগিতাও হয়তো ভাবেনি। পিঙ্কি, ওকে আমি এই নামেই ডাকি। পিঙ্কি বলল, আচ্ছা চলো তো, উল্টিতে আমরা হোটেল বানাই, ওখানেই থেকে যাব। আমি সায় দিলাম, কারণ ততদিনে সাফারি পার্ক, রিসোর্ট আমরা সব বানিয়ে ফেলেছি। ওখান থেকে ওপরে উটির হোটেলে আসার জন্য অন্তত 1.25 ঘন্টা লাগে। আমি ঠিক করলাম এই প্রত্যেক দিন নিচে থেকে 14 বার ওপর থেকে নিচে আসা, নিচে থেকে ওপরে যাওয়ার হ্যাপা পাবো না। হোটেল যেখানে তৈরি হচ্ছে ওখানেই থাকবো, তাহলে কাজকর্ম দেখারও সুবিধা হবে। কিন্তু মারাত্মক অসুবিধা দেখা দিল থাকার জায়গা নিয়ে। কোথায় থাকবো আমরা? ছোট্ট একটা সিকিউরিটি রুম ছিল। পিঙ্কি বলল, আরে আমার কোনো অসুবিধা হবে না, ওখানেই আমরা শোবো, ওখানেই থাকবো। মুম্বাইতে যে বিলাসিতায় ও অভ্যস্ত ছিল তার পাশে এটা নেহাতি দিন দরিদ্রের মতো থাকার ব্যবস্থা। কিন্তু ভুলেও একটা বারের জন্যেও অভিযোগ করেনি, সবটাই হাসি মুখে মানিয়ে নিয়েছে। ঈশ্বরের কৃপায় আজ আমাদের ভালোভাবে থাকার সামর্থ্য হয়েছে। কাল যদি না থাকে তাহলেও আমি আশ্বস্ত, ছেঁড়া বিছানায় শুয়ে আমার স্ত্রী কিন্তু আর গজগজ করবে না। উটিতে আমি না থাকলে পিঙ্কি হোটেলের সমস্ত কাজকর্ম দেখে, নিয়মিত মিটিং টিটিং অ্যাটেন্ড করে। মিঠুন হোটেলস প্রাইভেট লিমিটেডের ওই আসলে চেয়ারম্যান। আমার মতো পিঙ্কিও সমাজসেবামূলক কাজকর্মে জড়িয়ে থাকে। আসলে ওটাও মন থেকেই ভালোবাসে। ছেলেদের জন্মদিনে এখন আমরা আর কোনো উৎসব করি না। পিঙ্কি যা সঞ্চয় করে সারা বছর ধরে, সেই টাকা ওই দিন গিয়ে ও অনাথ আশ্রমে দিয়ে আসে। ওকে দেখে আরও একটা ব্যাপারে আমার আশ্চর্য লাগে, নিজে হিরোইন ছিল, আশ্চর্যের বিষয়, অথচ ফিল্ম জীবন নিয়ে আর কোনো রকম আগ্রহ একটা দিনের জন্যেও দেখায় না। ফ্যানরা অটোগ্রাফ চাইলে পর্যন্ত দেয় না, বলে আমার শ্বশুরমশাইয়ের বারণ আছে। নিজের ফিল্মি জীবনকে যেন একেবারে সিন্ধুকে ভরে তালাচাবি দিয়ে টাইট করে এঁটে দিয়েছে। কজন স্টার এটা করতে পারত? আমি নিজেও পারতাম না, এটা একেবারে অকপটে বলছি। এমনকি ফিল্মি পত্রপত্রিকাও আমাদের বাড়িতে ঢোকে না, কারণ এগুলো থেকে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া আমাদের বাচ্চা কাচ্চারাও তো এখন বড় হচ্ছে। সব দিক দিয়েই যেন পিঙ্কি নিজেকে বাঙালি মধ্যবিত্ত ঘরের আদর্শ বউ করে ফেলেছে। কিন্তু এই লেখাটাও পড়তে পারবে না, যেহেতু বাংলা পড়তে পারে না। বাংলা বলতে এবং বুঝতে কিন্তু খুব ভালো পারে, তবে আমি ওর মাতৃভাষা মানে পাঞ্জাবিতে অনর্গল কথা বলতে, লিখতে, পড়তে সবটাই পারি। আমার প্রথম সন্তান মিমোর জন্মের পর কিছুদিন আমি বেলাইন হয়ে গিয়েছিলাম। এবার আমি এখানে একটু ভাঞ্জি মারি।
কার সঙ্গে মিঠুন বেলাইন হয়েছিলেন, কেন হয়েছিলেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। না পারলে এবং পারলে অবশ্যই সেটা জানাবে। মিঠুনকে আমি অবশ্যই ধন্যবাদ দেব, এই কথাটা কিন্তু নিজেই একেবারে অকপটে স্বীকার করে গেলেন। এবার মিঠুনের কথায় আবার ফিরে আসি। তখন স্ত্রী জাতির আর একটা রূপ আমি দেখলাম, সহনশীলতা। সব কিছু জেনে শুনেও আমাকে একদিনের জন্যেও পিঙ্কি কিন্তু ন্যাক করেনি। এই সব বিবাহোত্তর প্রেমের ক্ষেত্রে বেশিরভাগ স্ত্রী কিন্তু এমন অশান্তি শুরু করে যে বাঁচাটাই দুঃস্বপ্ন হয়ে যায়, দুপক্ষেই শুরু হয়ে যায় চূড়ান্ত নোংরামি। অথচ পিঙ্কি কিন্তু একটা দিনের জন্যেও পাত্তা দেয়নি ব্যাপারটাকে, কারণ ওর সবসময় অন্ধবিশ্বাস ছিল যে নিজের সন্তান আর স্ত্রীকে ছেড়ে ও চলে যাবে না কখনো। কারণ আকর্ষণ যদি বা কারোর ওপর থেকেও থাকে, তার স্থায়িত্ব হবে অত্যন্ত সাময়িক। বছরখানেক এভাবে বিগড়ে থাকার পর আমি একদিন ঠিক করলাম, না আর নয়, ইতি টানতে হবে এই অশুভ সম্পর্কের ওপর। একদিন মরমে মরে থাকা আমি পুরোপুরি যথারীতি ফিরে এলাম পিঙ্কির কাছে, সোজা আত্মসমর্পণ করলাম। বললাম, আমি ভুল করেছি পিঙ্কি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চোখে জল এসে গেল এটা বলতে গিয়ে যে আমি তোমার বিশ্বাসের হয়তো অমর্যাদা করেছি, কিন্তু প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। এই ঘটনাটার পর থেকে পিঙ্কিকে আমি আরও শ্রদ্ধা করতে শুরু করি। জীবনের প্রথম অর্ধে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমাকে যে কি প্রচণ্ড লড়াই করতে হয়েছিল, সেটা আমার আত্মজীবনের জন্যই তোলা থাক। এখানে এইটুকুই বলি, প্রথম অর্ধে ভাগ্য যদি বিরূপ হয়ে থাকে, দ্বিতীয় ভাগে আমার ভাগ্য কিন্তু প্রচণ্ড সদয় হয়েছিল আমাদের উপর। কীভাবে? যোগিতা চক্রবর্তী আমাকে একেবারে আঁকড়ে ধরেছিল, আমার শয়নে, স্বপনে, পাশে, সামনে, সমগ্র অস্তিত্ব দিয়ে। কেমন লাগলো মিঠুনের নিজের কথায়? এরকম কথা কোথাও কিন্তু এখনো পর্যন্ত বলেননি। অবশ্যই কেমন লাগলো জানাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই তোমার মতামত জানাবে। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। নতুন বছর ভালো কাটুক, সবার সমৃদ্ধি হোক। টাটা।